প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রদের সাথে আমি আবার ধারাবাহিকভাবে কার্বোহাইড্রেটের অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, সেই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। কার্বোহাইড্রেটের যে অংশটা আমরা পড়ছিলাম, তার মধ্যে কার্বোহাইড্রেট ডেফিনিশন থেকে শুরু করে ক্লাসিফিকেশন, এপিমার, আলফা অ্যানোমার, বিটা অ্যানোমার, কার্বোহাইড্রেটের কিছু বিক্রিয়া পড়ছিলাম। এরপরে গ্লুকোজের আমরা তোমার গঠন দেখছিলাম সর্বশেষ। গ্লুকোজের সরল শিকল গঠন আমরা লাস্ট লেকচারে দেখছিলাম। আজকে আমরা এর পরের যে অংশটুকু আছে কার্বোহাইড্রেট এই চ্যাপ্টারটিতে, এই চ্যাপ্টারটি আজকে আমরা লাস্ট ক্লাস নিব। এই অংশটা আজকে আমরা শেষ করব। তো গ্লুকোজের যখন গঠন আসে পরীক্ষায়, মূলত সরল শিকল গঠনটি আসে। সেটা আমরা গতদিন প্রমাণ করছিলাম গ্লুকোজের সরল শিকল গঠন কি রকম। আজকে আমরা একটু যদি সাইক্লিক স্ট্রাকচার হয় গ্লুকোজের, সেটা কেমন হবে সেটা একটু ধারণা নিতে পারি। যদিও এই সাইক্লিক স্ট্রাকচারটি খুব বেশি তোমাদের আসে না পরীক্ষায়, তোমাদের এর আগের দিন যেটা পড়িয়েছি সরল শিকল গঠন, মূলত সেটি বেশি আসে। তো দেখো, সাইক্লিক স্ট্রাকচার অফ দি গ্লুকোজ, ফরমেশন অফ গ্লুকোসাইড, এটা হচ্ছে গ্লুকোজের সরল শিকল গঠন। এই যে সরল শিকল গঠন, এই সরল শিকল গঠন থেকে আমরা যে গ্লুকোজের মিউটার রোটেশন দেখছিলাম শুরুর দিকে, এই মিউটার রোটেশন থেকে তোমার আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ, দুটো গ্লুকোজ পেয়েছিলাম আমরা। এবং আমাদের যে অ্যালডিহাইড, এটার কয়েকটা পয়েন্ট আছে। দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে ডি গ্লুকোজ fails to undergo certain reaction typical of aldehydes. Although it is readily oxidized, it gives a negative Schiff test and does not form a bisulfite addition product. তাহলে এটা হচ্ছে তোমার শিক্ষারক যে পরীক্ষা, এটা নেগেটিভ ফলাফল দেয়, এটা বলা হলো প্রথমে যেটা আমরা বললাম। এরপরে যেটা হচ্ছে তোমার চাকরিক গঠন, গ্লুকোজের গঠন আমাদের লাগবে না। এর পরের পয়েন্টটা দেখো, ডি গ্লুকোজ এক্সিস্ট ইন টু আইসোমারিক ফর্মস হুইচ আন্ডারগো মিউটার রোটেশন। তার দুটো আইসোমারিক ফর্ম আছে, একটা আমরা আগেই বলছি বিটা ডি গ্লুকোজ আর একটা আলফা ডি গ্লুকোজ। এই যে দুটা তাদের ফর্ম, এবং তারা এই মিউটার রোটেশন প্রদর্শন করে। 3 নাম্বার যেটা হচ্ছে আমাদের ডিগ্লুকোজ ফর্মস টু আইসোমারিক মিথাইল ডিগ্লুকোসাইড। এই যে মিথাইল ডিগ্লুকোসাইড তৈরি করে, সেটা আমরা দেখলাম তোমার মিথাইল ডিগ্লুকোসাইড, অ্যালডিহাইড, ইথানল প্রোটন উপস্থিতিতে হেমিএসিটালের পরে এসিটাল গঠন করে। এরপরে এটা বিস্তারিত দেয়া আছে, এটা তোমরা চাইলে নিজেরা একটু পড়ে নিও। এরপরেরটা দেখো, তাহলে এর পরে অংশ, ডি গ্লুকোজ হ্যাজ দ্য সাইক্লিক স্ট্রাকচার রিপ্রেজেন্টেড ক্রুডলি বাই যে 2A 3A যে স্ট্রাকচার আমরা রিফর্ম করছি, গ্লুকোজ অ্যানোমার্স, হেমিএসিটাল, রিডিউসিং সুগার, মিউটার রোটেশন। তাহলে হচ্ছে আলফা ডি গ্লুকোজ আর এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। ডিফারেন্স হচ্ছে আমাদের এই যে 1 নং কার্বনের যে OH আছে, এই OH মূলকের অবস্থান একটি হচ্ছে এক্সিয়াল আর একটি হচ্ছে ইকুইটোরিয়াল। তাহলে এইভাবে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজের চাকরিক গঠন নির্ণয় করা যায়। এরপরে আরো কিছু আছে, এটা তোমাদের তেমন দরকার নেই। ফাইনালি আমরা এই যে চাকরিক গঠন তাদের এভাবে নির্ণয় করতে পারি বিভিন্ন ফর্মে।
এরপরে এই টপিকটা যেটা আমরা দেখলাম এটা তোমাদের দরকার নেই পড়ার। যদি কেউ পড়তে চাও সে পড়তে পারো, তবে চাকতিক গঠন গ্লুকোজের তোমাদের লাগে না এটা। এরপর হচ্ছে আমাদের কনফিগারেশন অ্যাবাউট কার্বন 1। কার্বন 1 এর কনফিগারেশন কেমন হবে? কার্বন 1 এর কনফিগারেশন ওই যে আলফা ডি অ্যানোমারের গঠন, এরপরে বিটা ডি অ্যানোমার। অ্যানোমারের গঠনগুলো নিয়ে আমরা এর আগেই আলোচনা করছি, কাজে এখানে আর নতুন করে আলোচনার কিছু নেই আমাদের। এর পরের টপিকটা হচ্ছে আমাদের মিথাইলেশন। আমরা যদি গ্লুকোজকে মিথাইলেশন করি তাহলে কি রকম হবে? Before we can go on the next aspect of the structure of the glucose determination of ring size, we must first learn a little more about the methylation of carbohydrates. As we know, treatment of the glucose with methanol and dry hydrogen chloride yields, আচ্ছা এটা ভাষাটা তোমরা পড়ে নিও। আমরা যদি একটা আলফা অ্যানোমার নেই, দেখো এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ, বিজারক চিনি বিটা ডি গ্লুকোজের, এটা যদি মিথাইলেশন করি মিথানল এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে আমাদের এই যে 1 নং কার্বনে আমাদের যে এই মূলকটি আছে ওএইচ মূলক, এখানে মূলত তাদের মিথাইলেশনটা ঘটে এবং মিথাইলেশনটা ঘটার ফলে এখানের যে ওএইচ, এই ওএইচ এর সাথে হাইড্রোজেন আর তোমার মিথানলের যে তোমার এই যে ওএইচ, এই ওএইচ এর সাথে এই যে মিথানল, এরা পরস্পর সংযুক্ত হয়ে OCH3 গঠন করে। এই OCH3 গঠনের সময় তারা এখনো পানি এখানে তৈরি করে। তাহলে এভাবে আলফা অ্যানোমার থেকে আমরা এটাও একটা আলফা অ্যানোমার তৈরি করতে পারি, কিন্তু এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ আর এটা হচ্ছে মিথাইল বিটা ডি গ্লুকোজ। এই যে মিথাইল মূলকটা সংযুক্ত হয়, এভাবে সংযোগের মাধ্যমে আমরা গ্লুকোজে মিথাইলেশনটা ঘটিয়ে থাকি। এরপরে দেখো এখন এই যে মিথাইল বিটা ডি গ্লুকোজ যেটা আমরা তৈরি করছিলাম, তারপর বলা হলো in this reaction an aldehyde or more exactly its hemiacetal is converted into an acetal in the usual manner. Treatment of a methyl diglucoside with methyl sulfate and sodium hydroxide bring about methylation of the 4 remaining OH groups and yields a methyl tetraorthomethyl diglucose. তাহলে এর পরেও যদি আমরা মিথাইলেশন কন্টিনিউ করি, তাহলে এই যে বাকি যে ওএইচ গ্রুপগুলো আছে প্রত্যেকটা ওএইচ গ্রুপে মিথাইলেশন কমপ্লিট হয়। দেখো বাকি যে তোমার ওএইচ মূলক আছে এই একটি, এরপরে এই একটি আছে দুটি, এই একটি তিনটি এবং এই একটি চারটি। এই চারটির ক্ষেত্রেও আমরা মিথাইল সালফেট দিয়ে যদি মিথাইলেশন কমপ্লিট করি, তাহলে আবার এই যে তোমার মিথাইল মূলক প্রত্যেকটা তোমার ওএইচ মূলক যে এখানে ছিল সেখানে OCH3 হিসেবে সংযুক্ত হয়ে থাকে। এটা তাহলে বললো যে মিথাইল বিটা ডি গ্লুকোজ নন রিডিউসিং সুগার যেটা ছিল, এটা মিথাইল বিটা 2,3,4,6 টেট্রা অর্থোমিথাইল ডিগ্লুকোসাইডে পরিণত হয়। তাহলে এটা বিটা 2,3,4,6 টেট্রা অর্থোমিথাইল, সরি অর্থ না, এটা অক্সিমিথাইল বিটা 2,3,4,6 টেট্রা অক্সিমিথাইল ডিগ্লুকোসাইডে পরিণত হয়। এভাবে গ্লুকোজে মিথাইলেশনটি ঘটে থাকে। তাহলে মিথাইলেশন আমরা ধাপে ধাপে এভাবে করতে পারি। তারপর বলা হলো ইন দিস রিঅ্যাকশন আইদার লিঙ্কেজ আর ফর্মড বাই এ মডিফিকেশন of the Williamson synthesis that is possible here because of the comparatively high acidity of these OH groups. There is now an OCH3 group attached to every carbon in the carbohydrate except the one joined to C1 through the acetal linkage. If the 6-membered ring structure is correct, there is an OCH3 group on every carbon except carbon 5. তাহলে এরপরে যখন আমরা এই গঠনটা তৈরি করলাম, এটাকে যদি আমরা
হাইড্রোলাইসিস করি এই অ্যাসিটালটাকে, তাহলে হাইড্রোলাইসিস করলে আমাদের সেখানে রিং ওপেন হতে থাকে এবং রিং ওপেন হয় যেখানে দেখো, তখন তোমার এই যে OCH3 যেটা ছিল সেটা OH এ রূপান্তরিত হয় যখন আমরা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড উপস্থিত রেখে হাইড্রোলাইসিস করি। পরবর্তীতে এটা আমাদের রিডিউসিং সুগারে পরিণত হয়ে যায়, যেটা বিটা 2346 টেট্রা অক্সিমিথাইল ডি গ্লুকোজে পরিণত হয়। এর পরবর্তী ধাপে এই অবস্থা প্রাপ্ত হয়। এখানে তোমার এখানে রিং ওপেন হয়েছিল প্রথম ধাপে, রিং ওপেন হওয়ার পরে এটা এই গঠনটা যেটা ছিল গঠনটা চেঞ্জ হয়ে গেল CH2 মূলক এবং ফাইনালি এটা এই গঠনে রূপান্তরিত হয়ে যায় OCH3 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 এবং এটা OH এবং এখানে রিং ওপেন হয়ে এখানে অক্সিজেনের মাধ্যমে বন্ধন তৈরি হয়। তাহলে এটা আলফা 2346 টেট্রা অর্থোমিথাইল ডিগ্লুকোজে পরিণত হয়ে যায়। তাহলে এভাবে আমাদের বেনজিন এভাবে গ্লুকোজের মধ্যে আমাদের মিথাইলেশন ঘটে থাকে। তাহলে মিথাইলেশনের ধাপগুলো দেখো, আমরা শুরুতে এই একটা মিথাইল মূলক প্রবেশ করেছিলাম এই জায়গায়, এরপরে আমরা সবগুলো বাকি চারটা ওএস মূলকে যেখানে আছে সেখানে মিথাইল মূলক প্রবেশ করাম এবং ফাইনালি এটাকে হাইড্রোলাইসিস করে এই অবস্থায় আমরা তাকে পরিণত করতে পারি। ডিটারমিনেশন অফ রিং সাইজ, এটা তোমাদের পড়তে হবে, এটা তোমাদের সিলেবাসে আছে। এখানে আমরা রিং সাইজ গ্লুকোজের যে রিং এটাকে কিভাবে ডিটারমাইন করতে পারি দেখো। What we expect to happen if the tetra orthomethyl diglucose were vigorously oxidized by nitric acid? The CHO and the free OH group should be oxidized to yield a keto acid. But from what we know about ketones, we should not expect oxidation to ester here. The keto acid should be claimed on one side or the other of the carbonyl group. তাহলে আমরা যদি ওটার ধারাবাহিকতায় এটা এখানে আসি, বিটা ডি গ্লুকোজ, এটাকে যদি আমরা তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড উপস্থিতিতে মিথাইলেশন করি, এই যে মিথাইল মূলক প্রবেশ করলো, এরপরে আমরা এই ধাপটা করছিলাম ডাইমিথাইল সালফেট সোডিয়াম হাইড্রোক্সাইড, প্রত্যেকটা ওএইচ মূলকে আমাদের এখানে ওএইচ যেখানে ছিল সেখানে CH3 মূলকগুলো প্রবেশ করলো। এটা আমরা গত পিকচারে দেখে আসছি, এটা এটা এটা। এরপরে যখন হাইড্রোলাইসিস করলাম রিং ওপেন হয়েছিল, পরে এটা হলো এবং ফাইনালি আমরা এটা পেয়েছিলাম। ফাইনালি যেটা পেয়েছিলাম এটার যদি চেইন আমরা ওপেন করে দেই তাহলে এই ধরনের গঠন প্রাপ্ত হয়। CHO, এটা 1 নং কার্বন, এটা 2 নং, এটা 3 নং, 4 নং, 5 নং, 6 নং। তাহলে 1 নং, এরপরে 2 নং কার্বনে একদিকে হাইড্রোজেন আছে আর একদিকে OCH3 গ্রুপ, 3 নং এ একদিকে তোমার হাইড্রোজেন আর একদিকে OCH3 গ্রুপ। এভাবে টেট্রা অর্থোমিথাইল ডিগ্লুকোজ, টেট্রা অক্সি 2346 2346 টেট্রা অর্থো বারবার অর্থ বলছি, টেট্রা অক্সিমিথাইল ডিগ্লুকোজ ওপেন চেইন ফর্ম হয়। ওপেন চেইন ফর্ম হওয়ার পরে দেখো, এটাকে যদি আমরা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করি, যেটা অক্সিমিথাইল ডিগ্লুকোজ ছিল, যেটাকে আমরা হাইড্রোক্সি অ্যালডিহাইড বলছি, তখন সেটা কিটো অ্যাসিডে রূপান্তরিত হয়ে যায়। তাহলে বলছে oxidation actually yields a trimethoxyglutaric acid and a dimethoxysuccinic acid. A mixture of 5 carbon and 4 carbon acids could be formed only by cleavage on either side of carbon 5. It must be carbon 5, therefore, that carries the carbonyl oxygen of the intermediate keto acid
carbon 5 that carries the free OH group in the tetra or oxymethyl diglucose. তাহলে এভাবে যখন আমরা নাইট্রিক অ্যাসিডটা তাকে জারটি করি কিটো অ্যাসিডে রূপান্তরিত হয় এবং কিটো অ্যাসিড থেকে যখন কার্বন 5 এবং 6 এর মধ্যে ক্লেভেজ ঘটে তখন ট্রাইমিথক্সি গ্লুটারিক অ্যাসিড উৎপন্ন করতে পারে, এই যে এই জায়গাটায়। আর হচ্ছে ডাইমিথক্সি সাকসিনিক অ্যাসিড। তাহলে এই দুই ধরনের অ্যাসিড আমরা পেয়ে থাকি এখানে। একটা হচ্ছে ট্রাইমিথক্সি গ্লুটারিক অ্যাসিড আর একটা হচ্ছে ডাইমিথক্সি সাকসিনিক অ্যাসিড। তাহলে এভাবে আমরা এরপর বলছে if the name of carbohydrate is exactly to define a particular structure it must indicate ring size. Following a suggestion made by Howard, the carbohydrates are named to show the relationship to one of the heterocycles pyran or furan. Pyranose কাঠামো or furan কাঠামো দেখাচ্ছে। A glucose containing a 6-member ring in thus a pyranose and its glucosides are pyranocytes. A glucose containing a 5-member ring in a furanose and its glycosides are furanocytes. For example, the হচ্ছে দেখো beta D glucopyranose, মিথাইল বিটা ডি গ্লুকোপাইরানোসাইড, আর এটা হচ্ছে মিথাইল বিটা ডি তোমার ফ্রুক্টোফিউরানোসাইড। এভাবে গঠন তারা প্রাপ্ত হয়। এর পরের টপিকটা আছে আমাদের কনফর্মেশন। কনফর্মেশন আমাদের সিলেবাসে আছে কিনা, কনফর্মেশন অফ অ্যালডোহেক্সোস, কনফর্মেশনটা আছে, কনফর্মেশন অফ অ্যালডোহেক্সোস। তাহলে দেখো বিটা ডি গ্লুকোজ কন্টেইন দ্য 6, তার আগে এটা একটু দেখে আসি। বলছে to be discussed is one aspect whose importance has been realized only since about 1950 confirmation. Beta D glucose contains a 6-membered pyranose ring. Since the carbon oxygen carbon bond angle 111 degree দেখো is very nearly equal to the tetrahedral angle 109.5 degree, চতুস্থলকীয় যে বন্ড অ্যাঙ্গেল তার প্রায় কাছাকাছি। The pyranose ring should be quite similar to the cyclohexane ring. It should be puckered and to minimize torsional and van der Waals strain should exist in chair conformation in preference to exist both conformation. X-ray analysis shows this reasoning to be correct, but there are 2 chair conformation possible for a D plus glucopyranose NMR. তাহলে এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে এটা বলা হলো গঠন এ বাল্কি গ্রুপ ইকুইটোরিয়াল আর বাল্কি গ্রুপ এক্সিয়াল, মানে বড় গ্রুপগুলো ইকুইটোরিয়াল ফর্মে আছে OH AOH AOH AOH, আর যদি বড় গ্রুপগুলো এক্সিয়াল ফর্মে আছে তাহলে বলা হচ্ছে যে ইকুইটোরিয়াল ফর্মে যদি তারা থাকে তাহলে তারা মোর স্টেবল, কার তুলনায়? এক্সিয়াল ফর্মের তুলনায়। তাহলে এক্সিয়াল বিটা ডি গ্লুকোপাইরানোস কাঠামো যেটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এদের মধ্যে ইকুইটোরিয়াল ফর্মটা আমাদের বেশি স্টেবল। এবার বলছে what can we say about alpha D glucose and the other aldohexoses? This problem has been largely worked out by R.E. Reeves through a study of copper complexes. In general, the more stable conformation is the one in which the bulkiest group CH2OH occupies an equatorial position, stable conformation. Beta D manopyranose আর এটা হচ্ছে গ্লুকোপাইরানোস, এটাও স্টেবল কনফর্মেশন হয়। তাহলে বলছে আলফা ডি গ্লুকো গ্লাক্টোপাইরানোস এটাও স্টেবল কনফর্মেশন। স্টেবল কনফর্মেশন হবে কখন? যখন আমাদের ইকুইটোরিয়াল অবস্থায় বাল্কি গ্রুপগুলো অবস্থান করবে। In an extreme case, the permit many OH groups to take up equatorial position, the CH2OH groups may be forced into an axial position. More stable equatorial OH, axial, 4 axial OH, 1 equatorial CH2OH, 4 equatorial OH, 1 axial CH2OH. এটা হচ্ছে আলফা ডি আইডোপাইরানোস।
এরপর বলছে ইন মিথাইলেটেড and acetylated pyranose bulky groups tend to occupy equatorial position with the general exception a methoxy or acetoxy group on carbon 1 tends to be axial. This anomalic effect is attributed to repulsion between the dipoles associated with the carbon 1 oxygen and the oxygen of ring. তার মানে কার্বন 1 যে তোমার এখানে ডাইপোলের সৃষ্টি হয়, এটা মোর স্টেবল কার তুলনায় এই অ্যানোমারিক ইফেক্টের এটার তুলনায়। তার মানে এটার যে তোমার ইকুইটোরিয়াল আর এক্সিয়াল এই দুটার মধ্যে এটা স্টেবল ফর্ম হয়। তাহলে এই হচ্ছে আমাদের তোমার কনফার্মেশন। তাহলে আমাদের যে আজকের যে লেকচার, এখান থেকে তোমরা পড়বা শুধু দুটা টপিক, একটাই লাস্টের কনফার্মেশনটা পড়বা, আর একটা পড়বা আর একটা হচ্ছে এই যে রিং সাইজ ডিটারমিনেশন, এই দুইটা টপিক পড়বা, আর কিছু পড়ার এখান থেকে দরকার নাই। ডিটারমিনেশন অফ রিং সাইজ আর হচ্ছে আমাদের এই অংশটা কনফার্মেশনের অংশটা, এই দুটো অংশ ভালো মতো তোমরা পড়ো। আর হচ্ছে আমরা কার্বোহাইড্রেটের আর লেকচার দিব না। এরপরে যে তোমাদের টপিকগুলো আছে অ্যালকানয়েডস, টারপিনস, অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড প্রোটিনস, ইউরিটস অ্যান্ড পিউরিন, কালারিং ম্যাটারস, স্টেরয়েড। এরপরে আরেকটা পার্ট রয়ে গেছে মেডিসিনাল কেমিস্ট্রি। তো আমরা দেখি এরপরে একটা অধ্যায় দিয়ে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। তো সবাই ভালো থেকো, আজকে এ পর্যন্ত।